আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই সংসদে এসে কথা বলার তৌফিক দিয়েছেন। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক বাংলাদেশের একটা অত্যন্ত বলিষ্ঠ সম্ভাবনাময় ব্যাংক, যা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ এবং বর্তমান তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এর যাত্রা শুরু হয়েছিল 1983 সালে এবং কিছু আল্লাহ নিবেদিত প্রাণ বান্দা সেই সময়ে এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলেন। তারা এই সুদমুক্ত ইসলামী অর্থব্যবস্থা চালু করার নিয়তে এটা করেছেন এবং তারা সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো ঘুরে তাদেরকে বিভিন্ন সরকারকে মোটিভেট করে তারা এখানে ইনভেস্ট করার ব্যবস্থা করেছেন। তারা এখন আল্লাহর দরবারে চলে গিয়েছেন, কিন্তু তারা যে সফল উদ্যোগটা নিয়েছিলেন সেটা মহিরু আকার ধারণ করেছে। বর্তমানে বাংলাদেশে ইসলামী ব্যাংকের 3 কোটির বেশি গ্রাহক রয়েছে এবং 80 লক্ষ উদ্যোক্তা রয়েছে। তো একটা ব্যাংক দেশের জন্য রক্ত প্রবাহের কাজ করে। শরীরের রক্ত প্রবাহের কাজ যেমন শিরা উপশিরার কাজ, ঠিক তেমনি ব্যাংকের মাধ্যমে একটা সমাজে রক্ত প্রবাহ হয়। সেই ব্যাংকটাকে ধ্বংস করার জন্য সেই ইসলামী ব্যাংক ব্যবস্থা, যেখানে বিশ্বে নন্দিত এবং বাংলাদেশে আপামর জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছেই এটা নন্দিত, কিন্তু সবার আস্থার প্রতীক, কিন্তু সেই ব্যাংকটাকে ধ্বংস করে এই দেশের অর্থব্যবস্থাকে ধ্বংস করার জন্য নীল নকশা করা হয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকার করেছিল, কিন্তু সেই ফ্যাসিস্ট আমল চলে গিয়েছে। তারপরে ব্যাংকটা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন শুরু হয়েছে আরেকটা নতুন ষড়যন্ত্র। মাননীয় স্পিকার, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি যারা, তারা কম বেশি আমরা কোরআন পড়ি এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায়, অবৈধ এবং বাড়াবাড়ির কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আমরা এই নীতির ভিত্তিতে, কোরআনের এই নীতির ভিত্তিতে আমরা আজকে আমাদের সরকার যেই পথে আগাচ্ছে ইসলামী ব্যাংকের ব্যাপারে, আমরা এই নীতির ভিত্তিতে এটার প্রতিবাদ করছি এবং তাদেরকে সংশোধিত হয়ে আবার নতুন করে তারা সৎ পথে ফিরে আসার জন্য আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। এই জন্য আমি বলবো যে ব্যাংকটা যেইভাবে চলছিল, অর্থাৎ তার যেই সুষ্ঠু নিয়ম নীতি ব্যবস্থাপনা, তার উপরে ব্যাংকটাকে ছেড়ে দেওয়ার জন্য এবং ব্যাংকের উপরে অযাচিত হস্তক্ষেপ না করার জন্য। কারণ এই দেশের মানুষ অন্যায় সহ্য করে, কিন্তু বেশি দিন না। এই দেশের মানুষ প্রতিবাদ করতে জানে এবং সেই প্রতিবাদটা তারা দেখিয়ে দিয়েছে 24 অগাস্টে। এখন যদি ইসলামী ব্যাংককে তার পথে চলতে দেওয়া হয় এবং তার যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালার ভিত্তিতে যদি পরিচালিত হয়, তাহলে দেশ যেমন রক্ষা পাবে, জাতি উন্নত হবে এবং সরকারও রক্ষা পাবে। এই জন্য আমি সরকারের সুমতির আবেদন করছি, সুমতি আকর্ষণ করছি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাজেটের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে বোঝানো বা স্পষ্ট করা যে তাদের করের টাকা কে খরচ করছে, কেন খরচ করছে, কারা খরচ করছে, কিভাবে করছে এবং এর বিনিময়ে তারা কি পাবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে উনি আমাকে এই মহান সংসদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই সঙ্গে আমার দল জামাতে ইসলামকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করার জন্য। আমি মহান স্বাধীনতার যারা জীবন দিয়ে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমাদেরকে দিয়ে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে, যাদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আজকে আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ এবং এই সংসদে আমাদের পদচারণা, তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমি আজকের বাজেটের উপর কথা বলতে চাচ্ছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের মোট 9,38,000 কোটি টাকা বাজেটের যে প্রক্ষালন করা হয়েছে, এটা জিডিপির 13.7%। বিগত যে কোনো সময়ের সময় এটা তুলনায় টাকার দিক থেকে, টাকার পরিমাণের দিক থেকে অনেক বেশি। কিন্তু এখানে যে গণতান্ত্রিক রাষ্ট্রের বাজেটের যে সিস্টেম, সেটা আমি কিছু অনিয়ম লক্ষ্য করছি বা যেটা আমার চোখে ধরা পড়েছে, আমি সেটা একটু আলোচনা করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলো বাজেট জনগণের সাথে যোগাযোগ করে দিবে এবং এই বাজেট জনগণের যোগাযোগের মাধ্যমে জনগণকে জানিয়ে দিবে যে অতীতে কি ছিল, বর্তমানে কি আছে এবং ভবিষ্যতে তাদের জন্য আমরা এই বাজেটের মাধ্যমে কি করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, 26-27 অর্থ বছরের বাজেটের 10টি অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই অগ্রাধিকার মধ্যে স্পষ্ট করা হয়নি যে কতটা কর্মসংস্থান সৃষ্টি হবে, কত বিনিয়োগ আসবে, কত সময়ের মধ্যে মূল্যস্ফীতি আসবে, কত নতুন করদাতা যুক্ত হবে এবং কোন সূচকের মাধ্যমে সাফল্য পরিমাণ করা যাবে তা অস্পষ্ট। মাননীয় স্পিকার, বাজেটের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে বোঝানো বা স্পষ্ট করা যে তাদের করের টাকা কে খরচ করছে, কেন খরচ করছে, কারা খরচ করছে, কিভাবে করছে এবং এর বিনিময়ে তারা কি পাবেন, জনগণ কি পাবেন, এটা স্পষ্ট করা দরকার। যেখানে আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি যে বাজেটে ঋণ খিলাপির উচ্চ হার, যেটা এখনো আমরা এই বাজেটে পরিলক্ষিত হয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি একই। 2 নম্বর, ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি। মাননীয় স্পিকার, যেটা এখন না বললেই নয় যে আসলে বাংলাদেশে এই ব্যাংকিং খাত অস্থিরতা শুরু হয়েছে, কেন জানি সেটা আর শেষই হতে চাচ্ছে না, বরং আরো নতুন করে উত্তর আরো বৃদ্ধি পাচ্ছে, যেখানে জনগণ বা গ্রাহকরা তাদের টাকা নিয়ে শঙ্কিত আছে। এরকম চলতে থাকলে কোনো এক সময় হয়তো বা জনগণ তাদের টাকা ব্যাংকে রাখতে আর উৎসাহিত হবে না বা রাখতে চাইবে না। দুর্নীতি নিয়ন্ত্রণের দুর্বলতা। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট সরকারের সময় থেকে শুরু করে যাবৎ পর্যন্ত যে দুর্নীতি শুরু হয়েছে, তারপর থেকে এখনো পর্যন্ত যে দুর্নীতি চলছে, সেই দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য কোনো নিয়ম নীতি কিংবা কোনো আগ্রহ আমরা বর্তমান সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি না। এরপরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অদক্ষতা। মাননীয় স্পিকার, এখানে না বললেই নয়, সেটা হচ্ছে আমি আজকে শুনতে পাচ্ছি পার্লামেন্টে যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। তখন আমি এখানে বসে বসে চিন্তা করছি আমি আসলে কোন বাংলাদেশে বসবাস করছি, আমি কি বাংলাদেশের বাহিরের জনশক্তি নাকি? তার কারণ আমি বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার পরে সবার আগে যদি বাংলাদেশের মানুষ হয়, তাহলে আমার এলাকার মানুষরা আমার বরাদ্দ থেকে কেন বঞ্চিত হলো? তাহলে আমি কোন বাংলাদেশের মানুষ? মাননীয় স্পিকার, আমাকে বঞ্চিত করা অর্থ হচ্ছে আমার যে জনগণ আমার উপর আস্থা রেখে আমাকে পার্লামেন্টে আসার জন্য সুযোগ করে দিয়েছে, তাদেরকে বঞ্চিত করা। তাহলে দেশের মানুষ যদি সবার আগে হয়, তারা বিরোধী দলীয় যে সব সংসদ সদস্য আছে সে এলাকার জনগণরা কেন বঞ্চিত হলো আমি বুঝতে পারলাম না। তাহলে সবার আগে বাংলাদেশ কেমন করে হয়? মাননীয় স্পিকার, আর্থিক খাতের শাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। সবশেষে যেটা আমি বলতে চাই যে এই অনিয়ম, এই বৈষম্যতা আমরা যার জন্য এত আন্দোলন, এত উন্মত্ত, এত পঙ্গুত্ব,
তারপরে এখানে কাছাকাছি বসে ওই পাশের সংসদ সদস্যরা 7 মিনিট 8 মিনিট পায়, এই পাশে আমরা 4 মিনিট পাই। এটাও একটা বৈষম্য। সম্মানিত মাননীয় স্পিকার, বাজেটের মূল লক্ষ্য হওয়া দরকার যে আয় বৈষম্য কমানো এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কেবল জিডিপি বৃদ্ধির দিকে না তাকিয়ে জিডিপির সুফল সাধারণ মানুষের কাছে পকেট পর্যন্ত এবং প্লেট পর্যন্ত পৌঁছায়, সেই রূপরেখা থাকা জরুরি। প্রান্তিক জনগণ চায় পেট ভরে ভাত, চোখ ভরে ঘুম। তাই জন্য আমাদের বাজেট হওয়া উচিত। মাননীয় স্পিকার।